দর্শকের মধ্যে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 নিয়মিত আয়োজন নিউজ রুম সংলাপ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। দিনের গুরুত্বপূর্ণ খবর ঘটনাগুলো এই মধ্যরাতের আয়োজনে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। আমন্ত্রিত অতিথি যারা থাকেন তারা তাদের মতামত জানান, বিশ্লেষণ করেন, খবর একই সঙ্গে বিভিন্ন বিষয়ে তাগিদ দেন, প্রত্যাশার কথা জানান। আজ আমাদের সঙ্গে তিনজন অতিথি আছে। শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করি। আমাদের সঙ্গে আছেন মোশাররফ আহমেদ ঠাকুর, রাজনীতি বিশ্লেষক, আছেন মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, সদস্য শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপকমিটি মিলিগ, আছেন অধ্যাপক ডাক্তার এম এ আজিজ, মহাসচিব স্বাধীনতা চিকিৎসক পরিষদ। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিউজ রুম সংলাপ অনুষ্ঠানে। আমরা আলোচনায় যেতে চাই, কয়েকটি শিরোনাম প্রধান খবর একটু জানাতে চাই, যার মধ্য দিয়ে যেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই আজকের আয়োজনে। দুর্নীতি মামলায় বিএনপি এমপি হারুনের 5 বছরের সাজা বহাল, সংসদ সদস্য পদ থাকা নিয়ে প্রশ্ন, আইনজীবীদের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা। দুর্নীতি ঢুকে গেছে মানুষের রন্ধ্রে রন্ধ্রে, বললেন প্রধান বিচারপতি। শুধুমাত্র কমিশন দিয়ে প্রতিরোধ সম্ভব নয়, মত দুদক চেয়ারম্যানের। সব বাধা পেরিয়ে এগিয়ে যেতে হবে নারীদের, বললেন প্রধানমন্ত্রী। 5 জন পেলেন রোকেয়া পদক। খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, রাজনৈতিক প্রতিহিংসার শিকার দাবি বিএনপির। পাসপোর্ট নবায়নের আবেদন পায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবং রোববার থেকে প্রথমবারের মতো উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চলবে, যাত্রী পরিবহন আগামী বছরের ডিসেম্বরে। এগুলো নিয়ে মূলত আলোচনা করতে চাই। কালের কণ্ঠের প্রধান খবর, 9 জনের মৃত্যুদণ্ড যাবজ্জীবন, 22 জনের রাজশাহীতে ছাত্রলীগ নেতা হত্যা মামলার রায় দেওয়া হয়েছে। একযোগে ক্যাম্পাসে খুন হয়েছে 34 শিক্ষার্থী। বাংলাদেশ প্রতিদিনের প্রধান খবর, অতি কথনেই যত সর্বনাশ। 4 জনের ছবি দেওয়া হয়েছে, আব্দুল লতিফ সিদ্দিকী, ডাক্তার মুরাদ হাসান, জাহাঙ্গীর আলম, আব্বাস আলী। শুরু করব মোশাররফ আহমেদ ঠাকুর আপনাকে দিয়ে। জি মোশাররফ আহমেদ ঠাকুর, যেটি দুর্নীতি মামলায় বিএনপির এমপি হারুন রশিদ তার 5 বছরের যে সাজা বহাল রেখেছে আদালত, এই সংসদ সদস্যপদ থাকা নিয়ে প্রশ্ন উঠছে। সব মিলিয়ে বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখেন? ভিন্ন ভিন্ন মত দিয়েছেন আইনজীবীরা। বাংলাদেশের আইন ব্যবস্থা নিয়ে তো আমরা সবাই জানি, ছোট বড়। জি, বাংলাদেশের প্রধান বিচারপতি মিস্টার সিনহা সরকারের সাথে যখনই ভিন্নমত পোষণ করেছেন, বাংলাদেশে থাকতে পারেন না, এই পর্যন্ত বিচারপতি সাহেবের 11 বছরের সাজা করেছেন। তো এমপি হারুন ইদানিং মানুষের অধিকার নিয়ে পার্লামেন্টের বাইরে কথা বলছেন। এই সময়ে এমপি হারুন এইরকম একটি 1/11 সময়ের একটি মামলা, সেই মামলাকে কেন্দ্র করে সাজা বহাল রাখা, এটি আমি মনে করি যে বাংলাদেশের জনগণ এই সাজাকে বিশ্বাস করেন, প্রথম কথা। আর দ্বিতীয় পর্যায়ে আমি যেটা আজকে সবচেয়ে গুরুত্ব দিয়ে আমি কথা বলবো, যে এমপি হারুন ইদানিং বেগম খালেদা জিয়ার, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, 1991, 96 দুইবার ও 2001 সালে 5টি আসনে নির্বাচন করে কখনো যিনি কোন নির্বাচনী আসন থেকে পরাজিত হন নাই, তার চিকিৎসা নিয়ে হারুন আমরা একটু সাংসদ হারুন নিয়ে কথা বলছিলাম। যেটি জানতে চাই, একজন সংসদ সদস্য যদি কোনো অপরাধ করেন এবং সেটি যদি সাজা হয়, সেটিকে আপনি এভাবে কেন ব্যাখ্যা করতে চান? এটিকে মানে এত প্রশ্ন তোলার কি ধরনের সুযোগ, মানে সেই জায়গাটা যদি একটু আপনার যুক্তি শুনতে চাই। অবশ্যই আমি মনে করি বাংলাদেশের পুরো বিচার ব্যবস্থাটাই অলরেডি স্পয়েলড, বিচার ব্যবস্থাটাই প্রশ্নের সম্মুখীন। এই কারণে বাংলাদেশের মানুষ এক সময়ে যে আইনকে, এখনো আমরা মনে করি, এখনো আমরা যাই আইনের কাছে, এখনো আমরা আদালতের কাছেই যাই, এটা সত্য কথা। কিন্তু আপনি বাংলাদেশের মানুষকে জিজ্ঞেস করে দেখেন, বাংলাদেশের বেশিরভাগ মানুষ এই বিচার ব্যবস্থাকে বিশ্বাস করে না, বিচার ব্যবস্থার রায়কে বিশ্বাস করে না, বিচার ব্যবস্থার ইন্টিগ্রিটি নিয়ে প্রচুর প্রশ্ন আছে। জি, আমি একটু মাহমুদ সালাউদ্দিন চৌধুরী আছে, তার কাছ থেকে একটু শুনতে চাই। জি, মাহমুদ সালাউদ্দিন চৌধুরীকে নিশ্চয় আমরা এখন, মাহমুদ সালাউদ্দিন চৌধুরী শুনতে পাচ্ছেন আপনি? মাহমুদ সালাউদ্দিন চৌধুরী একটু আনমিউট করবেন, আপনাকে শুনতে পাচ্ছেন আমরা কাইন্ডলি একটু। শুনতে পাচ্ছেন এখন?
আমি শুনতে পাচ্ছি। জি, আপনি নিশ্চয়ই শুনছিলেন মোশাররফ আহমেদ ঠাকুর বলছিলেন বিএনপির এমপি হারুনের সাজা বহাল রাখা বিষয়। তিনি পুরো বাংলাদেশের যে বিচার বিভাগ সেই বিচার বিভাগ নিয়েই প্রশ্ন তুলছেন এবং উদ্দেশ্য প্রণোদিত তিনি এটিকে বলছেন। আপনার একটু মতামত জানতে চাই এই বিষয়ে, কতটা একমত আসলে? না, আমি নিউজ 24 আজকে যারা দেখছে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি শুরু করতে চাই উনি যেটা বলেছেন। এখন আমরা যতটুকু এতদিন পর্যন্ত জানতাম আদালতের রায়ের ব্যাপারে কথা বলা আদালত অবমাননার শামিল। তো আমি মনে করি যে এই রায়টা দিয়েছে আদালতের বিজ্ঞ বিচারক, যে রায়টা দিয়েছেন সেটা অবশ্যই মেনে নিতে হবে, আমরা যদি আইনের প্রতি আমাদের শ্রদ্ধা থাকে। এখন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যদি আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত হয়ে থাকে, তো এমপি হারুন সাহেব কেন সাজাপ্রাপ্ত হবে না? উনি যদি দোষ করে থাকেন, আইন নিশ্চয়ই প্রমাণ করেছে। এর আগে আমরা দেখেছি বাংলাদেশের একজন আইনমন্ত্রী ছিলেন, উপরাষ্ট্রপতি ছিলেন, তার বিরুদ্ধে কোর্ট রায় দিয়েছেন, তিনি মেনে নিয়েছিলেন। এরকম বাংলাদেশে অসংখ্য নজির আছে। তো সুতরাং আমার কাছে মনে হচ্ছে কেউ তো আইনের ঊর্ধ্বে নয়, আমরা সকলেই মানুষ। আমরা এই প্রজাতন্ত্রের বাস করি, এখানে আমরা একজন নাগরিক হিসেবে বাস করি। সুতরাং আমরা নাগরিক হিসেবে রাষ্ট্রের যে সুযোগ সুবিধাগুলো ভোগ করি, রাষ্ট্রের সমস্ত আইনের প্রতিও আমাদের শ্রদ্ধা থাকতে হবে। উনি একজন আইনজীবী, আমার কাছে মনে হয়েছে উনি হয়তো বা আমি মনে করেছিলাম উনি এই বিষয়ে খুব ভালোভাবেই বলবেন, এটা আইনের এখতিয়ার। কিন্তু উনি যেভাবে আইনি সমালোচনা করেছেন, আমি জানি না ওনার এটা আদালত অবমাননা সামিল হবে কিনা। কিন্তু আমরা এটা আশা করি বিএনপি যারা করেন, কিংবা বাংলাদেশের সমস্ত নাগরিক, সেটা আওয়ামী লীগ হতে পারে, বিএনপি যে কোনো পার্টি হতে পারে, কিংবা বাংলাদেশের কোনো সাধারণ মানুষ হতে পারে, কেউ আইনের ঊর্ধ্বে নয়। সবাইকে কিন্তু আইনের আওতায় আনতে হবে। আমরা এমপিকে গ্রেফতার করতে দেখেছি, অনেক সাবেক মন্ত্রীকে দেখেছি দুদকে দুয়ারে দুয়ারে হাজিরা দিতে, আমরা দেখেছি তাদের আদালত ফেস করতে। সুতরাং আইনের ঊর্ধ্বে কেউ নয়। এবং ওনার নেত্রী, তিনিও তো আইনের ঊর্ধ্বে নয়, তিনিও কিন্তু সাজা ভোগ করছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রীর স্পেশাল কনসিডারেশনে উনি কিন্তু এখন সাজা স্থগিত করেছেন। 17 বছরের জেল হয়েছেন তার। আমরা দেখেছি এরকম কনভিক্টেড অনেক ধরনের ভিআইপি পার্সন আছে, এবং যারা দেশকে এককালে দেশে নেতৃত্ব দিয়েছেন। তো সুতরাং দেশে থাকতে হলে দেশের আইনকেই মানতে হবে। আর হারুন সাহেব যে কাজটা করেছেন, উনি অবশ্যই একটা জঘন্য অপরাধ করেছেন। একজন সংসদ সদস্য হিসেবে যখন শপথ নিয়েছেন, তিনি সমস্ত কিছুর প্রতি শ্রদ্ধা রেখেই এবং এই সমস্ত আইন কানুনগুলো মেনেই উনি কিন্তু ওথ নিয়েছেন। কিন্তু উনি ওনার ওথ উনি ব্রেক করেছেন। উনি যে ট্যাক্স ফ্রি গাড়ি এনেছেন, সেটা বিক্রি করে উনি ব্যবসা করেছেন। তো এমপি কিন্তু এই ব্যবসা করতে পারেন না। এই ব্যবসা করলেই তাকে কিন্তু এই ধরনের একটা সাজা ভোগ করতে হবে, তিনি জানেন। এবং সর্বোচ্চ আদালতের আপিলে তাদের আবেদন খারিজ করে দিয়েছেন। সুতরাং সেই সাজা এখন ভোগ করতে হবে। এখন আমরা সামনে দেখব উনি বাংলাদেশের এমপি হিসেবে থাকতে পারবেন কিনা। আর উনি যে কথা বলেছেন, তিনি ইদানিং সংসদে কথা বলেন বলে তার কণ্ঠস্বরকে স্তব্ধ করা হয়েছে। আসলে আইন যখন নিজের পক্ষে যায় তখন বাহাবা দেয়, আর যখন বিপক্ষে যায় তখন তারা নানা ধরনের ফন্দি ফিকির খুঁজে। এখন ও বিএনপির যিনি আছেন, তিনি এই কথাগুলো বলেই কিন্তু পার পাওয়ার চেষ্টা করছেন। অনেক অনেক ধন্যবাদ। আমরা একটু অধ্যাপক ডাক্তার এম এ আজিজ আপনার কাছে আসতে চাই। অধ্যাপক ডাক্তার এম এ আজিজ, আমি একটু জানতে চাই ওমিক্রন এর প্রভাব সম্পর্কে একটু জানতে চাই। বাংলাদেশে কোনো রকম শঙ্কা এখন পর্যন্ত আছে বলে মনে করেন কিনা, একই সঙ্গে বহির্বিশ্বের অবস্থা একটু যদি জানান। ধন্যবাদ আপনাকে। দেখুন, ওমিক্রন এই পর্যন্ত প্রায় 57টি দেশে ওমিক্রন দেখা গিয়েছে। ওমিক্রনটা আসলে এই ডেল্টার চেয়ে একটু 3 গুণ পাওয়ারফুল। এটার মিউটেশনও অনেক বেশি হয়েছে, প্রায় 50 বার হয়েছে। কিন্তু আমরা যতদূর জেনেছি যে এই ওমিক্রন যদিও এটা অনেক বেশি ইনফেক্টেড করে, কিন্তু এটার ফ্যাটালিটি রেট ওরকম না। এখন পর্যন্ত আমরা ওমিক্রনে কেউ মারা গিয়েছে এটা আমরা জানি না, এরকম মেসেজ নাই। তবে বিশ্ব যেহেতু এই কোভিড-19 নিয়ে গত 2 বছর অতিক্রম করছে, এই ব্যাপারে সবাই সচেতন। সব দেশই যখন ওমিক্রন এসেছে, সব দেশই তারা প্রিভেন্টিভ মেজার নিয়েছে। স্থলপথ, বিমানপথ, জলপথ, জলবন্দর সব জায়গায় আসলে মেজার নিয়েছে। এবং আমাদের দেশেও আমরা দেখেছি সরকার বিমানবন্দর, স্থলবন্দর, নৌবন্দরে বিশেষ ব্যবস্থা নিয়েছে। এবং এয়ারপোর্ট, পোর্টে এবং স্থলবন্দরগুলো মেডিকেল টিম, চিকিৎসা এবং টেস্টের ব্যবস্থা আগে থেকে ছিল, এগুলো আর জোরদার করেছে। এবং আন্তঃ মন্ত্রণালয় যে প্রতিরোধ কমিটি আছে, করোনা মিটিং করেছে এবং 15 দফা নির্দেশনা দিয়েছে পরামর্শ কমিটি। এবং সেই মোতাবেক স্বাস্থ্য বিভাগ যে নির্দেশনা দিয়েছে 15 দফা, সেই 15 দফা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। এবং প্রচারেও আমরা দেখছি যে জনসাধারণের সচেতনতা বৃদ্ধি,
স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরা, চলমান যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম সেই ভ্যাকসিনেশন প্রোগ্রামে পার্টিসিপেট করা, এই সমস্ত ব্যাপারে এনকারেজ করছে। ভিড় এড়িয়ে চলা, জনসমাগম এড়িয়ে চলা, এই নির্দেশনাগুলা দিচ্ছে। আমরা বিশ্বের অনেক দেশে যেমন যুক্তরাজ্যে আমরা দেখেছি বড়দিনের উৎসবও সীমিত করেছে এবং বিশ্ববাসী অনেক দেশে বুস্টার ডোজের দিকে এগোচ্ছে। আমাদের দেশে 60 যারা আছে তাদের বুস্টার ডোজের দিচ্ছে। ইতিমধ্যে আমরা শুনেছি যে গবেষণায় দেখা গিয়েছে ফাইজারের 3টি ডোজ দিলে এটা নিষ্ক্রিয় করা যায়। সব মিলেই আমার মনে হয় যে আমাদের এই ওমিক্রন ওয়ার্ল্ডে আসার পরে, এই ভেরিয়েন্ট আসার পরে পৃথিবী এখন অনেক প্রিভেন্টিভ মেজার নিয়েছে এবং অনেক সতর্ক। জি, অনেক ধন্যবাদ মোশাররফ আহমেদ ঠাকুর। আমরা একটু বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম নিয়ে আলোচনা করতে চাই, অতি কথনেই যত সর্বনাশ। এবং এখানে ছবি দেয়া হয়েছে 4 জনের, আব্দুল লতিফ সিদ্দিকী, ডাক্তার মুরাদ হাসান, জাহাঙ্গীর আলম এবং আব্বাস আলী। যেটি আওয়ামী লীগ নেতারা বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগের যারাই বিভিন্নভাবে অন্যায় সমালোচনার মুখে পড়েছেন, অন্যায় করেছেন, তাদেরকে দলীয়ভাবে শাস্তির মুখে পড়তে হয়েছে, একই সঙ্গে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। বিএনপির ক্ষেত্রে এগুলো প্রশ্রয় পায় বলেই আওয়ামী লীগ নেতারা বলছেন। এই জায়গায় যদি একটু শুনতে চাই আপনাকে মোশাররফ আহমেদ ঠাকুর। আপনি দেখবেন যে আমরা একসময় ছাত্র রাজনীতি করেছি। জি, আমাদের ডাকসুর গোলাম রাব্বানী, সুমন, ছাত্রলীগের, আপনার আওয়ামী লীগের এই পর্যন্ত অনেকেই অতি কথন নয় বিভিন্ন ধরনের বেআইনি কার্যকলাপের সাথে সংশ্লিষ্ট হওয়ার পরে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাংগঠনিক ব্যবস্থা আর আইনি ব্যবস্থা আলাদা জিনিস। সাংগঠনিক ব্যবস্থা এবং আইনি ব্যবস্থা আলাদা জিনিস, অবশ্যই আলাদা জিনিস, অবশ্যই আলাদা জিনিস। সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হচ্ছে, আইনি ব্যবস্থা। জি, চাঁদা চাওয়ার পরে শুধু তাকে দলের পদ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে, তাকে কোনো প্রকার আইনের আওতায় আনা হয় নাই। আপনি দেখবেন যে একজন ব্যারিস্টার সাহেব একজন সাংবাদিক, আমাদের মহিলা সাংবাদিককে বলেছিলেন শুধুমাত্র, আপনাকে আমি এইটা চরিত্রহীন বললাম, এই অভিযোগে ব্যারিস্টার সাহেবকে বহুদিন জেল খাটতে হয়েছিল। আর আমাদের রুকিয়া হল, শামসুনার হলে যেখানে মাস স্লটারিং হয়েছিল, যেখানে গণহত্যা হয়েছে, সেই রুকিয়া হল, শামসুনার হলকে কলঙ্কিত করে একজন মন্ত্রী জঘন্য কথাবার্তা বলেছেন, তাকে শুধুমাত্র মন্ত্রিত্বের পদ থেকে অপসারিত হচ্ছে। আমি জানি 1120-এ তিনি এখন এই 1120-এ তিনি বাংলাদেশ ছেড়েছেন এবং টরেন্টোর উদ্দেশ্যে তিনি যাত্রা করেছেন। এবং দুপুরে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ওই মন্ত্রী সাহেব তিনি স্বদেশে থাকবেন না বিদেশে যাবেন, তার বিষয়। আমি মনে করি যে রুকিয়া হলকে কলঙ্কিত করা হচ্ছে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা এনে দিয়েছে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাষার অধিকার দিয়েছে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়কে, শামসুনার হলকে, রুকিয়া হলকে যিনি কলঙ্কিত করে কথা বলেছেন, তাকে আইনের আওতায় আনা হোক, শুধু সাংগঠনিক ব্যবস্থা বা তার পদ থেকে অপসারিত নয়। আমি মনে করি যে বিএনপির কোন নেতা যদি এই ধরনের কোন ধরনের অশালীন উক্তি করেন, তাকে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা তো নেওয়া হবেই, আইনের আওতায় আনা হবে, অবশ্যই আইনের আওতায় আনা হবে। জি, মাহমুদ সালাউদ্দিন চৌধুরী শুনতে পাচ্ছেন আপনি? আমি শুনতে পাচ্ছি। জি, আমি জানতে চাচ্ছিলাম যে ডাক্তার মুরাদ হাসানের শাস্তি নিয়েই বলছিলেন, কতটা যথেষ্ট আপনার কাছে মনে হয়? যতটা কুরুচিপূর্ণ মন্তব্য বিভিন্ন ক্ষেত্রে এসেছে তার, ফোন আলাপ থেকে শুরু করে গণমাধ্যমের বাইরে। জি, প্রধানমন্ত্রী যিনি আমাদের সাংগঠনিক নেত্রী, তিনি ব্যবস্থা নিয়েছেন এবং আমার কাছে মনে হয় ওনার অতি কথন ওনার পতন ডেকে এনেছে। এবং গত 3-4 মাস যাবত যে সমস্ত আচার আচরণ করছিলেন প্রশ্নবিদ্ধ ছিল এবং মাননীয় প্রধানমন্ত্রী খুব কাছ থেকে অবজার্ভ করছিলেন। এবং আমরা দেখেছি যখন একটা ওনার বিরুদ্ধে সবাই বলা শুরু করলো এবং তাকে কিন্তু অপসারণ করা হয়েছে মন্ত্রিত্ব থেকে, তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। এবং এখন সামনের প্রশ্ন, তাকে দলীয় পদগুলো থেকে, অর্থাৎ একটা দলে থাকতে হলে তাদের শৃঙ্খলা মানতে হবে। যখন আমি কোন একটা দল করবো, যেন আমি আমার বাংলাদেশ ছাত্রলীগের দীর্ঘদিন আমি ছাত্রলীগ করেছি, আমি ছাত্রলীগের সেন্ট্রাল কমিটিতে ছিলাম, আমাদের সংগঠনের কিন্তু আমাদের কিছু নিয়ম আছে। এখন আমি আওয়ামী লীগের একটা সাব কমিটিতে আছি, আমাদের আওয়ামী লীগেও কিন্তু একই ধরনের একটা নিয়ম আছে, যে কোনো রাজনৈতিক সংগঠনের কিন্তু নিয়ম আছে। জি, এবং এই নিয়মের যদি কোনো কিছু ব্যত্যয় ঘটে তাহলে তাকে অবশ্যই কিন্তু
দল থেকে কিন্তু এক ধরনের শাস্তি দেওয়া হয়। আওয়ামী লীগ এটা করেছে। যেটি যেটি মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী, যেটি যেটি ডাক্তার মোরাদ হাসান, ধরেন ফোন আলাপ একটা বিষয়, একজন নায়িকার সঙ্গে তিনি যে ভাষায় কথা বলেছেন এটি একটি বিষয়, তারপরে আরো বেশ কয়েকটি তার কুরুচিপূর্ণ বক্তব্য গণমাধ্যমে সোশ্যাল মিডিয়ায় এসেছে। আমি এখানে একটু বলি, জি, আমি একটু জানতে চাচ্ছিলাম যে যতটুকু শাস্তি দেয়া হয়েছে সেটি যথেষ্ট বলে আপনি মনে করেন কিনা? না, আমি মনে করি যেটা আমাদের বিশেষ করে সংগঠন তো সাংগঠনিক শাস্তি নিবে, শাস্তি নিবে, এবং সরকার কিন্তু যেটা করা দরকার মন্ত্রিত্ব থেকে তাকে বাধ্য করা, এটাও করেছে। আমি পাশাপাশি একটা প্রশ্ন করতে চাই, আমাদের মোয়াজ্জেম হোসেন আলাল সাহেব উনি বিএনপির বিশাল একজন নেতা, তিনি যে কুরুচিপূর্ণ ভাষায় বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীকে, বিএনপি কি ব্যবস্থাটা তাদের নিলেন? এবং বিএনপির 2 সাংসদ সংসদে দাঁড়িয়ে যে অশালীন কথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে, বিএনপি তাদেরকে হাততালি দিয়ে বাবা জানিয়েছে। আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে পার্থক্য কিন্তু এটাই, বিএনপির, এবং আমি মনে করি বিএনপির যে নেতা ছিলেন বদরুদ্দোজা চৌধুরী, তিনি একজন পরে কিন্তু রাষ্ট্রপতি বানানো হয়েছিল তাকে, এবং দল থেকেও বের করে দিয়েছেন পরে, অনেক পরের ঘটনা এগুলা, কিন্তু উনিও কিন্তু খুব কুরুচিপূর্ণভাবে কত ভিডিও ক্লিপস তৈরি করেছেন নির্বাচনের নামে। আমরা এই ধরনের ঘটনাকে বাংলাদেশে দেখেছি, কিন্তু যখন আমরা যদি তখন শাস্তির আওতায় এনে আনা যেত, বাংলাদেশের কোনো মানুষ এই ধরনের অপরাধ করতে সাহস পেত না। কিন্তু আমরা দেখেছি মোয়াজ্জেম হোসেন আলাল বহাল তবিয়তে বিএনপিতে আছেন। মাননীয় প্রধানমন্ত্রী একজন মানুষ, একজন নারী, একটা রাষ্ট্রের প্রধান, একটা রাষ্ট্রের নির্বাহী প্রধান, একটা দলের প্রধান, সর্বশেষ উনি হল বঙ্গবন্ধুর কন্যা এবং জাতির জনকের কন্যা। ওনার সম্পর্কে যে অশালীন মন্তব্য করা হয়েছে, আমরা মনে করেছিলাম বিএনপি এই ধরনের একটা ব্যবস্থা নিবে, কিন্তু বিএনপি আসলে এই ধরনের চর্চা করে। কারণ এই আমাদের মুরাদও কিন্তু এককালে ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্র দলের প্রচার সম্পাদক ছিলেন। আসলে বিএনপির ঘরই হলে এরকম, তো যার কারণে তারা এই চর্চা করবে। আর বাংলাদেশ আওয়ামী লীগ আমি মনে করি একটা সংস্কৃতি সম্পন্ন একটা দল, যার কারণে মুরাদের এই সমস্ত কিছুকে প্রশ্রয় দেওয়া হয় নাই। আজকে মুরাদকে অপসারণ করা হয়েছে এবং মুরাদ আজকে মানে আমি সরি, জি জি মোশাররফ আহমেদ ঠাকুর, প্লিজ 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 সরি টু ইন্টারাপ্ট, বলেন প্লিজ। আমি আরেকটা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু আমিও করেছি ওখানে, when it is a criminal offense এর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা কখনোই যথেষ্ট হতে পারে না। ক্রিমিনাল অফেন্স অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা প্রাথমিকভাবে নেওয়া হয়েছে, এখন আইনি ব্যবস্থা অপেক্ষায় থাকেন। শুনেন, এটা কিন্তু বঙ্গবন্ধু কন্যা, কাউকে কিন্তু ক্ষমা করেন না উনি সবসময় একটা কথা বলেন, যদি কেউ অপরাধ করে থাকে সেটা যদি আমার দলেরও হয়, তার বিরুদ্ধে আমি ব্যবস্থা নিতে কুণ্ঠাবোধ করবো না। কারণ একটা রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন তিনি, জাতির দায়িত্ব নিয়েছেন। জাতিকে কেউ আঘাত করতে পারে, জাতির মধ্যে কোনো ধরনের সংস্কৃতি মানসম্পন্ন মানুষ থাকবে না, অসভ্য বর্বর আচরণ করবে, তাদেরকে অবশ্যই তিনি দল থেকে বের করবেন, সরকার থেকে বের করবেন, এবং আপনারা অপেক্ষা করেন, নিশ্চয়ই আইনি প্রক্রিয়াও যাবে এই সরকার। কিন্তু আমি ওনাকে প্রশ্ন করতে চাই, বিএনপি উড়ে গেছে, সাবেক মেয়রের ছেলে, আমি বলি সাবেক মেয়রের ছেলে সাদেক হোসেন খোকা সাহেবের ছেলে যে ভাষায় বক্তব্য দিয়েছেন, কোন ব্যবস্থাটা নেওয়া হয়েছে? প্রকাশ্যে একটা মানুষ, তার বাবার সবার সমস্ত মানুষগুলো মঞ্চে বসে আছেন, তিনি গালিগালাজ করছেন বক্তৃতায়। আমরাও তো মঞ্চে বক্তব্য দিই, আমরা আজকে এই ধরনের একটা ইয়েতে প্ল্যাটফর্মে এসে কথা বলি, এই ধরনের অশালীন বক্তব্য তো আমরা কেউ দিই না। এবং যদি কেউ দিয়ে থাকে সে বিকারগ্রস্ত মানুষ, সে কখন সুস্থ মানুষ হতে পারে না। আপনি আলাল ভাইয়ের বিষয়টা নিয়ে বলতেছেন, আপনি দেখবেন যে আলাল ভাই তো এখন কি বলছেন আমি শুনি নাই, আমি এই যে শুনে দেখবো, চেষ্টা করব জানতে। আমি আপনাকে বলতেছি, ক্রিমিনাল অফেন্স যখনই হবে, ক্রিমিনাল অফেন্স আমাদের প্রধানমন্ত্রীর যে হল, রুকিয়া হল, সেই রুকিয়া হল সম্পর্কে কলঙ্কিত করে যে কথা বলেছে, আর তারপরে সেই রূপ এখন থেকে 1 ঘন্টা আমি আবারও বলছি, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা। মাননীয় প্রধানমন্ত্রী পড়েছেন, বঙ্গবন্ধু এখানে পড়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে না কোনো মানুষ নিয়ে কথা বললে আমরা এটা কখনো সহ্য করবো না। সেটা যে কোনো মানুষ, প্রতিটা মানুষের একটা সম্মান আছে, সম্মান রেখে কথা বলতে হবে। আমি আমার বিরোধী নিয়ে কথা বলতে পারি, বাকি তো 1 ঘন্টা 10 মিনিট আগে উড়ে গেছে, সরেন টু উড়ে গেছে মানে তো আগে কানাডা যাচ্ছেন। জি আমি বলি, আপনি আলাল সাহেব পার হয়ে গেছে, এয়ারপোর্ট পার হয়ে গেছে, কেউ কিছু বলতে নাই। 20 মিনিট আগে সমস্ত খবর রাখেন আপনি, আলাল সাহেব কি বললো সেই খবর রাখলেন না, এটা তার বুঝলাম না আমরা।
মুরাদ 10 মিনিট আগে আল্লাহ কোথায় যাচ্ছে? 10 মিনিট আমরা- সব খবর আমরা আপনার কাছে। আলাল সাহেব কি বললো, ইশরাক না, কি বললো, আপনাদের যে মহিলা সাংসদরা সংসদে দাঁড়িয়ে কি বললো, সেই খবর আপনারা কেউ রাখেন না। আমরা প্রয়োজনে আলাল ভাই কি বলেছে এটা শুনতে পারি। আলাল ভাইয়ের অভিযোগটা কি আমি জানি না। না না, শুনেন নাই তো আপনি। আপনি তো শোনার চেষ্টা করেন না কখনো। এটা তো- না না, কিন্তু একটা বিষয় একটু একটু মোশাররফ আহমেদ ঠাকুর, যেটি আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা রিসেন্টলি দেখলাম, ডাক্তার মোরাদ হাসান জাহাঙ্গীর আলম যিনি গাজীপুরের মেয়র ছিলেন, আব্বাস আলী একজন মেয়র, এর আগে আব্দুল লতিফ সিদ্দিকী, সবার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে, সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেই জায়গায় বিএনপির ক্ষেত্রে দু একটা উদাহরণ যদি আপনার মনে পড়ে কোনো, যে এরকম ব্যবস্থা নেওয়া হয়েছে কোনো ক্ষেত্রে, না কেউ কোনো কিছু করে না এরকম, যে কারণে বিএনপি পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয় নাই? বিএনপির ক্ষেত্রে আমি বলছি, জি, মানুষ যখন, আপনি তো জানেন যে আস্ফালনটা কখন হয়। আস্ফালনটা হয় যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে, তখন যখন ডানে পুলিশ, বামে পুলিশ, সামনে পুলিশ, পেছনে পুলিশ, তখনই সবাই একটু আস্ফালন করে। তো বিএনপি তো 12-14 বছর ধরে ক্ষমতায় নাই, 15 বছর ধরে রাষ্ট্র ক্ষমতায় নাই। আমার মনে হয় যে বিএনপির আস্ফালন না খুঁজে বরঞ্চ আওয়ামী লীগ যে কাজটি করতে যাচ্ছেন এখন, যে বেগম খালেদা জিয়াকে নিয়ে আমরা মনে করছিলাম না, আপনি আলোচনা করবেন, যে আওয়ামী লীগ যখনই মনে করেছে যে আমরা সবাইকে নিশ্চিহ্ন করে দিব, সবাইকে বাঁচিয়ে রাখার দায়িত্ব, সংবিধানকে সমুন্নত রাখার দায়িত্ব, প্রধান দায়িত্ব থাকে সরকারের উপর, প্রধান দায়িত্ব থেকে রাষ্ট্রের ক্ষমতায় যারা অধিষ্ঠিত তাদের উপর, তারপর তাকে বিরোধী দলের উপর। তো এখন আমি আপনাকে বলছি যে যখনই আওয়ামী লীগ এই লাইনটিতে হেঁটেছে, যে আমরা মনে করেছেন যে অপরাপর রাজনৈতিক দলগুলি তাদের পথের কাঁটা, এদেরকে আমরা নিশ্চিহ্ন করে দিবে, এবং আওয়ামী লীগ সেই ক্ষেত্রে নিজেরা সবচেয়ে বড় বিপদে পড়েছেন, আপনি দেখবেন। জি, এবং অনেক এই অনেক ধন্যবাদ দিতে হচ্ছে। আমি বিপদগুলি- একটু অধ্যাপক ডাক্তার এম এ আজিজের কাছ থেকে আসতে চাই। আপনি যেহেতু বেগম জিয়ার শারীরিক অবস্থা, চিকিৎসার কথা প্রসঙ্গ আসলো, অধ্যাপক ডাক্তার এম এ আজিজ, একটু আপনার কাছ থেকে জানতে চাই, বেগম জিয়ার বিদেশি চিকিৎসা নিয়ে তো অনেকদিন ধরে কথা হচ্ছে, আপনার কাছে কি ধরনের তথ্য আছে বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে, বাংলাদেশে কি আসলে সম্ভব না কিনা? একটু আপনার মতামত এই জায়গাটা একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। দেখুন সঞ্চালক, এখানে 3 জন আলোচক আছে, আমার মনে হয় 3 জনকে সমান সুযোগ দিবেন। না, অবশ্যই অবশ্যই আলোচনার অবশ্যই, সুযোগ দিবেন। সময় আছে, প্লিজ। জি, দেখুন, এই মাননীয় নেত্রী খালেদা জিয়ার যে প্রসঙ্গ বললেন, এই খালেদা জিয়ার প্রসঙ্গ, এই চিকিৎসার ব্যাপারে আমরা কোত্থেকে শুরু করবো আমি জানি না। আমরা দেখেছি বেগম খালেদা জিয়া একজন দণ্ডিত আসামি, উনি জেলখানায় ছিল। সরকার, মাননীয় প্রধানমন্ত্রী এক্সিকিউটিভ পাওয়ারে সে তার বাড়িতে থাকা, নিজের চিকিৎসা করা, নিজের পছন্দের ডাক্তারের চিকিৎসা করার সুযোগ দিয়েছে। জেলখানায় দেখেছি ফাতেমা নামে একজন মেড সার্ভেন্টকে পৃথিবীর কোনো দেশে উদাহরণ নাই, সেই সুযোগও দিয়েছে। এখন আমরা দেখছি যে বেগম খালেদা জিয়া হাসপাতালে থাকা অবস্থায় মির্জা ফখরুল সাহেব এবং বিএনপি সারাক্ষণ প্রত্যেক দিন বলে যাচ্ছে বিএনপির অবস্থা সংকট, ম্যাডাম খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন, মৃত্যু পথে যাচ্ছে। একটা বোর্ডে অনেকদিন পরে কথাবার্তা, একটা বোর্ডের ব্রিফিংয়ে দেখেছে, এই বোর্ডটা এবারকার হাসপাতালের বোর্ড না, এই বোর্ডটা ম্যাডাম খালেদা জিয়ার বাসার সামনে ব্রিফ করেছে, দলীয় চিকিৎসকরা ব্রিফ করেছে, মির্জা আলমগীর সাহেবের ভাষায় ব্রিফ করেছে। মৃত্যু পথযাত্রী কিন্তু সিসিইউতে ভর্তি, মৃত্যু পথযাত্রী সাধারণত আইসিইউতে ভর্তি থাকে, এবং এখানে কোনো লিভার বিশেষজ্ঞ দেখলাম না। এবারকার হাসপাতালের চিকিৎসকদের কোনো ব্রিফ নাই। একবার তাদের দলীয় চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন একদিন প্রেস মিটে বলেছে যে খালেদা জিয়ার সিরোসিস হয় নাই। এখন কে চিকিৎসা করছে, কোথায় রোগী, কে ব্রিফ করে, হাসপাতালে কেউ কিছু বলে না। তারা চিকিৎসার কথা না বলে আন্দোলনের কথা বলে, গণঅভ্যুত্থানের কথা বলে। তারা আইনের মাধ্যমে না যে রাজনৈতিকভাবে শক্তি প্রয়োগ করার চেষ্টা করে। এখন এই জিনিসগুলো আসলে সব মিলে দুম্বজলের সৃষ্টি হয়েছে আমার মনে হয়। দেখুন, তালা খোলার মাধ্যম হলো চাবি, চাবি দিয়ে তালা খুলতে হয়, আর যদি ফোর্স করেন তালা ভাঙতে হয়। এখন খালেদা জিয়ার এই মুক্তিটা হলো আইনি প্রক্রিয়ায়। এখন আইনি প্রক্রিয়া না যে তারা আন্দোলন করে ও গণ অভ্যুত্থান করবে, হ্যাঁ শক্তি থাকলে তো করবেই, সেটা করতেই পারে। কিন্তু এখন হচ্ছে কি, এইটা নিয়ে তারা আসলে খালেদা জিয়ার চিকিৎসা চায় কিনা সন্দেহ আছে। তারা খালেদা জিয়ার চিকিৎসার চেয়ে তারা বিদেশ নিতে চায়, এইটাই বড় ইস্যু দেখছি।
এবং খালেদা জিয়ার পরিবারও আমরা যতদূর শুনেছি তারা আন্দোলন সংগ্রাম চায় না। এবং এই ড্যাবের চিকিৎসকদের চাপে এই এবারকের হাসপাতালের চিকিৎসকরা ভয়ে মুখও খোলে না। সুতরাং এই প্রেক্ষাপটে না, বিষয়টি কেমন হলে বিশ্বাসযোগ্য হবে? দেখেন, এই যে তারা অনেক কথাবার্তা বলছে, ওই বিভিন্ন উদাহরণ দেয়, এই নাসিম সাহেবের উদাহরণ দেয়, রব সাহেবের উদাহরণ দেয়, বিভিন্ন উদাহরণ দেয়। দেখুন, এইগুলো আসলে রব সাহেবরা তখন জিয়ার সরকার ছিল, জিয়ার সামরিক সরকার রাত্রে আধারে এই রব সাহেবের কি আলোচনা করে জানমান গিয়েছিল এটা আমরা সবাই জানি। জিয়াউর রহমান তো জেলখানা সব বের করে দিয়েছিল, 7 খুনের আসামি প্রধানরে বের করে দিয়েছিল, গোলাম আজমরে পাসপোর্ট বিশ্বাসের আনছিল, 75 খুনিদের বেঁধে দিয়েছিল। এই এইটা এখানে আসলে আনা উচিত না। মানবিকতার কথা বলে, প্রতিহিংসার কথা বলে, মানবিকতা তো মাননীয় প্রধানমন্ত্রী দেখিয়েছে, এখনো দেখাচ্ছে, বরং অমানবিক আচরণ করছে বিএনপি তাদের নেত্রীর জন্য এই আন্দোলন সংগ্রাম করে। জি, সুতরাং আমি মনে করি যে এখানে অনেকগুলো কথা আসছে, আমি কেন জানি না এই প্রধান বিচারপতি একজন দুর্নীতিবাজ প্রমাণিত, তাদের সাজা হয়েছে, এবং এই দণ্ডিত আসামিদের পক্ষে এই তারা কেন কথা বলে, আইনের প্রতি শ্রদ্ধা নাই, আইন মানে না, সরকার মানে না, চিকিৎসার ব্যবস্থা মানে না, তারা কেন এগুলা বলে আমরা জানি না। সাধারণ মানুষ আসলে বিভ্রান্ত হয়, আমাদের অনেকে আমরা কথা বলি তাদের কথার মাধ্যমে অনেকে বিভ্রান্ত হয়। সুতরাং আমরা যারা রিজনেবল লোক আমরা কথা বলি মিডিয়াতে, তখন আসলে এটা আসলে আপনি বলছেন যে বিচার বিভাগ স্বাস্থ্য এই বিষয়গুলো নিয়ে মানে প্রশ্ন তোলার খুব বেশি সুযোগ নাই। দেখেন, এই যে নির্বাহী আদেশে একটা সুযোগ দিয়েছে, নির্বাহী বিভাগ বিচার বিভাগ আলাদা আলাদা সত্তা, এবং বারবার যদি নির্বাহী বিভাগ বিচার বিভাগের এরকম বারবার আদেশ দেয়, এটাও কিন্তু সাংঘর্ষিক। সাধারণ নাগরিকরাও তখন এই সুযোগ সুবিধা পাবে, সাধারণ নাগরিককে তাকে জেলে তাদের মেড সার্ভেন্টস হবে, তারা এরকম সুযোগ পাবে। সুতরাং এই জায়গাগুলো আইনের শাসন প্রতিষ্ঠা তো বিএনপি নিশ্চয়ই চায়, তাদেরও এই ব্যাপারগুলো বিবেচনায় আনা উচিত। অনেক ধন্যবাদ। আসতে চাই মোশাররফ আহমেদ ঠাকুর, দুর্নীতি বিরোধী দিবস গেল, সেখানে অত্যন্ত বেগম খালেদা জিয়ার বিষয়ে আমার কথা বলার আছে, অত্যন্ত দুঃখ, একটু সংক্ষেপে বলতে হবে। জি, যে বিষয়টা হচ্ছে যে কেউ যখন মনে করে আমি রাষ্ট্র, সুপ্রিম কোর্ট হাইকোর্ট সবাই যখন বিব্রত বোধ করে যে বিচার আমি জামিন দিতে শুনতে অপারগতা প্রকাশ করে, তখন দেখা গেল ফৌজদারি কার্যবিধির 401 ধারায় বেগম খালেদা জিয়াকে ছেড়ে দেওয়া হয়েছে। এখানে বলা আছে, আমার কাছে ফৌজদারি কার্যবিধি পুরোটা আমি নিয়ে বসছিলাম। তো ফৌজদারি কার্যবিধি 401 শর্ত যুক্ত হতে পারে, শর্ত ছাড়া হতে পারে। সরকার অন্যান্য আসামিদের ক্ষেত্রে জেনারেল আজিজের খুনি ভাইদেরকে শর্ত ছাড়া 401 ধারায় ছেড়ে দেন, বেগম খালেদা জিয়াকে ছাড়ার সময়, করোনার সময় ছাড়ার সময় শর্ত দিয়ে ছেড়েছেন। তাহলে আইন এখানে বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়া, বেগম খালেদা জিয়ার চিকিৎসার ক্ষেত্রে আইন কোনো বাধা নয়, একমাত্র বাধা হচ্ছে সরকারের শর্ত, সরকারের ইচ্ছা। জি, অনেক ধন্যবাদ দিতে হচ্ছে। সরকার হচ্ছে এখানে, জি বুঝতে পেরেছি আপনি যেটি বলতে যাচ্ছেন যে সরকার চাইলে বেগম জিয়া বাইরে চিকিৎসা করতে পারেন। মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, এই বিষয়ে যদি একটু আপনার মতামত চাই। আমি আসলে আজিজ ভাই আলাপ করেছেন, এটা 401 ধারার সর্বোচ্চ ব্যবহার কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী গতকাল যুবলীগের প্রোগ্রামে কিন্তু তিনি সবই একদম বিশদ ব্যাখ্যা দিয়েছেন তিনি কি করেছেন বেগম খালেদার জন্য। তার পরিবার দেখা করতে গিয়েছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রী সর্বোচ্চ তার সাজা মকুব করে বাসায় থাকার ব্যবস্থা করে দিয়েছেন, এবং বাংলাদেশের আজকে সবচেয়ে ব্যয়বহুল এবং আধুনিক একটি হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছেন, এবং তার পছন্দের ডাক্তার তার চিকিৎসা করছেন। তো একটা কথা এটা বলতে, মানবিকতা শুধু কি আওয়ামী লীগকে দেখাবে? আমরা দেখেছি সবচেয়ে ভয়ঙ্কর যেটা 15 আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী তার পরিবারের এবং মা বাবা সহ 18 জন সদস্যকে হারিয়েছেন। সেই দিন তিনি একটা কৃত্রিম জন্মদিন পালন করেন, তখন মানবিকতাটা কোথায় যায়? আমরা তো জানি বাঙালির ঘরে ঘরে যখন পাশের বাড়িতে কোনো শোকের দিন হয়, পাশের বাড়িতে কিন্তু উৎসব বন্ধ থাকে। তিনি কিন্তু উৎসব বেছে নিয়েছেন কোন দিন? বাঙালি জাতি যেদিন শোক আক্রান্ত থাকেন, মাননীয় প্রধানমন্ত্রী যদি শোক আক্রান্ত থাকেন। মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বারবার বলেছেন, 15 আগস্ট যখন কেউ কেক কাটে তখন মনে হয় রাসেলের বুকের উপর দিয়ে ছুরিটা যাচ্ছে, মনে হয় যেন আমার বাবার মার উপর দিয়ে ছুরিটা যাচ্ছে। এই ধরনের আবেগ মথিত অনেক কথা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন।
তাদের কর্ণকুহরে কখনো প্রবেশ করেনি। তারা সেদিনকে বেছে নিয়েছেন কেক কাটার জন্য। এবং আপনি দেখেন মানবিকতা কোথায়, যে 21শে অগাস্টের গ্রেনেড হামলার পরে যখন বিচার চাইলো, মাননীয় প্রধানমন্ত্রী কথা বলতে চেয়েছেন, তখনকার বিদ্রোহ নেত্রী তখন উপহাস করেছিলেন, তিনি নাকি ভ্যানিটি ব্যাগে করে সমাবেশ স্থলে বোমা নিয়ে গিয়েছিলেন। অসংখ্য কথা আমরা শুনেছি। কি ভয়ঙ্করভাবে এই 15ই আগস্টকে তারা এই কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন এই 15ই আগস্ট নিয়ে। সেই সব কিছু ভুলেও মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করেছেন বেগম খালেদা জিয়ার যেন চিকিৎসাটা হয়, উনি একজন নাগরিক হিসেবে, রাষ্ট্রের সিনিয়র সিটিজেন হিসেবে চিকিৎসাটা যেন পায়। কিন্তু পাশাপাশি আমরা এটাও দেখছি একজন সিনিয়র সিটিজেনের অসুস্থতা নিয়ে বিএনপির যে রাজনীতি, সেটা অসম্ভব নিম্ন রুচির একটা পরিচয় দিয়েছে বিএনপি। এই জন্যই কথাটা বলছি বেগম খালেদা জিয়ার অনেক ধন্যবাদ দিতে হচ্ছে, অনেক ধন্যবাদ দিতে হচ্ছে। আমরা একেবারে শেষ পর্যায়ে অধ্যাপক ডক্টর এম এ আজিজ, জি অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর এম এ আজিজ। আমরা শেষ করব অমিক্রন নিয়ে যদি কোনো রকম সতর্কতামূলক আপনার যদি ইয়ে থাকে বাংলাদেশে, এখনো তো আমরা দেখছি যে খুবই ছন্নছাড়া অবস্থা, মানুষ মাস্ক পরা ছেড়ে দিচ্ছে একরকম। বলছেন সাবেক প্রেসিডেন্ট হুসেন মোহাম্মদ এরশাদ সাহেব জেলখানায় 29 বিলিরুবিন হয়েছিল, যে কোনো সময় শকে কমাতে যাওয়ার অবস্থা হয়েছিল, তারপরেও তখনকার খালেদা জিয়া সরকার জেল থেকে হাসপাতালে আসতে দেয়নি, এটা আমাদের মনে আছে। এই হলো তাদের মানবিকতা। সুতরাং আমার মনে হয় বিএনপি আন্দোলন সংগ্রাম বাদ দিয়ে তারা রাষ্ট্রপতির কাছে আবেদন করা উচিত, আইনের মাধ্যমে যাও, আইনের আশ্রয় নেওয়া উচিত, এবং তাদের আন্দোলন সংগ্রাম বাদ দিয়ে মসজিদ, গির্জায়, মন্দিরে প্রার্থনা করা উচিত চিকিৎসা যাতে ভালো হয়। অনেক ধন্যবাদ দিতে হচ্ছে, অনেক ধন্যবাদ দিতে হচ্ছে। সময় একেবারে শেষ। মোশাররফ আহমেদ ঠাকুর, মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, অধ্যাপক ডক্টর এম এ আজিজ, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ এই রাতে আপনাদের মূল্যবান সময় নিউজ 24 নিউজ রুম সংবাদ দেওয়ার জন্য। দর্শক এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি, নিশ্চয়ই দেখা হবে অন্য সময়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি নিউজ 24 এর সঙ্গে থাকবেন।